হ্যালো স্টুডেন্টস, তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে, তার পাশাপাশি আলোচনা করব তোমাদের বাংলা ভার্সন সিলেবাস অনুযায়ী তোমরা কিভাবে পড়বে বা তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার জন্য ভালো করে একটা প্রস্তুতি নিবে। তো তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটাকে যুক্ত করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। তোমাদের 1 নম্বর মডিউলটা দেখো, এখানে যেগুলো তোমাদের পড়তে হবে, আর আমি তোমাদের এই সিলেবাস অনুযায়ী কিন্তু সাজেশনটা তোমাদের আমি দেখাবো। রাজনৈতিক দল এবং পার্টি সিস্টেম, ঠিক আছে, এটা তোমাদের পড়তে হচ্ছে। পার্টি সিস্টেমের প্রবণতা, কংগ্রেস সিস্টেম থেকে বহু দলীয় জোট পর্যন্ত তোমাদের পরীক্ষা আসতে পারে। দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপরে ভোটিং আচরণের নির্ধারক, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় দিয়ে দিল প্রশ্ন যে ভোটিং আচরণের নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। তো সিলেবাস অনুযায়ী কিন্তু সাজেশনটা কিন্তু এভাবেই কিন্তু থাকবে। হয়তো এখানে দিয়ে দিল ক্যাট, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাট, শ্রেণী, লিঙ্গ এবং ধর্ম, সেকুলারিজম, অর্থাৎ জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ। তারপর জাতি মানে কি, বর্ণ রয়েছে, জাতি থাকবে, সেখানে হতে পারে কোনো কোনো উপজাতি, ঠিক আছে, এরকম তোমাদের থাকবে। আমি এই প্রশ্নটা আমি তোমাদের দেখাবো। তারপর 2 নম্বর মডিউলটা আঞ্চলিক আকাঙ্ক্ষা রয়েছে। এগুলো তোমাদের পার্ট পার্ট করে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা দেখে নাও। এটা তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সেমিস্টার 2 এর পরীক্ষা হবে। বিচ্ছিন্নতা এবং বাসস্থানের রাজনীতি, ধর্ম ও রাজনীতি, ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতা, তোমাদের টোটাল 4টা মডিউল রয়েছে। এই 4টা মডিউলে তোমাদের পরীক্ষা হবে। তারপর রয়েছে জাত বা রাজনীতিতে জাত বা বর্ণের রাজনীতিকরণ, রিজার্ভেশন ইস্যু, ইতিবাচক কর্মনীতি, নারী, জাত বা শ্রেণী, এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। 4 নম্বর মডিউলটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় থাকবে। ভারতীয় রাজ্যের পরিবর্তনশীল প্রকৃতি, সাংবিধানিক সংশোধনী, রাজনৈতিক দলত্যাগ, নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। এই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তারপর এখানে নির্বাচনী প্রক্রিয়া, সাধারণ নির্বাচন প্রক্রিয়া, রাজ্য নির্বাচন, কিভাবে স্থানীয় নির্বাচন করানো হয়, বা কিভাবে কমিশনের কাছে ভারতের ভোট নির্বাচন করা হয়, বা কিভাবে চ্যালেঞ্জ করে রাখা হয়, এগুলো তোমাদের পড়তে হবে এই সিলেবাস অনুযায়ী। তো তোমরা চলো এবারে সাজেশনটা দেখে নাও, বা সাজেশন এবং নোটস তোমরা দুটোই দেখে নাও। তো দেখো, তোমাদের ফার্স্ট 1 নম্বর যে মডিউলটা রয়েছে, এখান থেকে তোমরা যেটা পড়বে, প্রথমে দল ব্যবস্থা বা দলীয় ব্যবস্থা বলতে কি বুঝো, দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা বা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস পাবে, এবং ক্লাস শেষে তোমরা এই যে তোমরা উন্নত মানের নোটস দেখতে পাচ্ছ, এরকম কোয়ালিটি কম্পিউটার টাইপ নোটস কিন্তু তোমরা ক্লাস শেষে পাবে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম নোটস কিন্তু তোমরা গিয়ে আমার কাছেই পাবে। এত সুন্দর কোয়ালিটির নোট তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর করে আমি ইজিলি তোমরা তোমাদের পরীক্ষায় এক্সামিনার যেভাবে খাতা দেখতে পছন্দ করেন সেভাবেই কিন্তু তোমাদের নোটসগুলো তৈরি করানো হয়েছে। দেখো, 1 নম্বর মডিউল থেকে আরেকটা প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার মূল্যায়ন। মনে রাখবে, ভারতের দল ব্যবস্থা বা দলীয় ব্যবস্থার মূল্যায়ন। দেখো, ভূমিকা থাকতে পারে, গুরুত্ব থাকতে পারে, ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য থাকতে পারে, সেগুলো কিন্তু আলাদা, প্রত্যেকটার সঙ্গে কিন্তু আলাদা সম্পর্ক রয়েছে। শুধুমাত্র মূল্যায়ন, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ক্লাসে তোমাদের এই যে 2 নম্বর মডিউলটা রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এটা তোমাদের কিছুটা তোমাদের আমি স্টাডি করে দিচ্ছি। ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়া পলিটিক্স। প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হয়। জাতি হলো সামাজিক গোষ্ঠী যেখানে সদস্যতা জন্ম দ্বারা নির্ধারিত হয়। বিস্তৃতভাবে ভারতীয় বর্ণগুলি অগ্রগামী জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বিভক্ত, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, কখনো কখনো ভারতীয় খ্রিস্টান এবং ভারতীয় মুসলমান এছাড়াও বর্ণ হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে ব্যক্তিদের বিভক্ত বর্ণের সাথে এটি অনুসরণ করে যে প্রতিটি গোষ্ঠীর পরস্পর বিরোধী স্বার্থ থাকবে, অনেক সময় কম সামাজিক অবস্থানে, যাদেরকে কম অনুকূল অবস্থানে রাখে। ভারতীয় রাজনীতিতে
জাতপাতের সম্পৃক্ততা সামাজিক স্বাভাবিকতা বা সংহতি এবং ঐক্যতার বিষয়কে আরও জোরালো ও দুর্বিষহ করে তুলেছে। বলা বাহুল্য যে জাতপাত ব্যবস্থাকে রাজনৈতিক ক্ষমতা লাভের উপকরণে পরিণত করা হয়েছে, যা সাম্প্রতিক কালেও বিদ্যমান। ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশনে তোমরা দিবে। ঠিক আছে, তারপরে পরেরটা দেখে নাও, আমি এখানে তোমাদের পড়ছি না, তোমরা একটু দেখে নাও জাস্ট। ঠিক আছে, দেখো তোমরা এইরকম টু দ্য পয়েন্ট লিখলে পরে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো 4টি 10 মার্কের প্রশ্ন থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু নো ডাউট আনডাউটলি তোমরা কিন্তু 9 তো ম্যাক্সিমাম তোমরা পাবে, বা এটাকে হুবহু লিখলে পরে কিন্তু অবশ্যই 10 তোমরা পেয়ে যেতে পারো। তারপর দেখো, সর্বসাধারণের হাতে এসেছে তারই সাথে তাল মিলিয়ে জাতপাত ব্যবস্থা সক্রিয় থেকে সক্রিয়তার হতে আরম্ভ করেছে। উদাহরণস্বরূপ অধ্যাপক কি হলেন? শ্রীনিবাস অর্থাৎ এমসিকিউ আকারও তোমাদের কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, কাস্ট ইন পলিটিক্স গ্রন্থে উল্লেখ করেছেন। এই কথাটি বা উক্তিটি কার? তাহলে শ্রীনিবাসের একটি উক্তি। রাজনৈতিক ক্ষমতা যে হারে জনগণের কাছে গেছে, সেই অনুপাতে জাতপাতের কার্যকলাপ ও শক্তি বৃদ্ধি পেয়েছে। তারপরে পরপর এখানে পয়েন্টগুলো তোমরা পাবে সাজানো বোঝানো। ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা। ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা প্রবাহমান কাল থেকে চলে আসছে। বর্তমান ভারতের রাজনৈতিক ব্যবস্থায় জাতি একটি অনন্য নির্ধারক হিসেবে প্রতিপন্ন হয়। ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা প্রসঙ্গে নিম্নোক্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তারপরে গ্রামীণ রাজনীতিতে জাতপাতের ভূমিকা। গ্রামীণ রাজনীতি মানে কি? যেখানে জাতপাতের প্রভাব অধিক লক্ষ্য করা যায়। জাতি ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতীক। যেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা বলে গ্রামাঞ্চলের রাজনীতিতে জাতপাতের অধিক বলে এখানে আর দেশাই বলে একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি মন্তব্য করেছেন। গ্রামাঞ্চলের জাতপাতের বিবেচনার দ্বারা নির্বাচনী প্রচার রাজনৈতিক নিয়ন্ত্রিত হয় এবং ভারতের অধিকাংশ নির্বাচন কেন্দ্র গ্রামাঞ্চলের অবস্থিত হলে গ্রামাঞ্চলের রাজনীতির গুরুত্ব বেড়েছে। তারপর দেখে নাও তোমরা জাতিভিত্তিক সংগঠনের সৃষ্টি। এটা তোমরা একটু দেখে নাও, আমি এখানে পড়ছি না। দেখো তোমরা এই পয়েন্টগুলো তুমি সুন্দর করে গুছিয়ে তোমরা দিতে পারলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গা থাকবে, আর তোমরা ভালো কিন্তু নাম্বারও কিন্তু পাবে। জাতিভিত্তিক রাজনৈতিক দল। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা তথা জাতপাতের রাজনীতির কারণে পেছনে অনেক সময় জাতিভিত্তিক রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে জাতপাতের ভিত্তিতে রাজনৈতিক দল ও রাজনীতির সমর্থন সৃষ্টি হতে দেখা যায়। উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ডিএমকে, মহারাষ্ট্রের পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার পার্টির প্রভৃতির কথা বলা যায়। এখানে কৃষিজীবী জাতের রাজনৈতিক প্রভাব, এই পয়েন্টটাও তোমরা দেখে নাও। তারপরে জাতি ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার কিভাবে করা হয় এটাও তোমরা দেখে নাও। জাতি ব্যবস্থাকে রাজনৈতিক ক্ষমতা অর্জনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এখানে একটা মাল্টিপল এমসিকিউ যে জাতি ব্যবস্থাকে রাজনৈতিক ক্ষমতা অর্জনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যদি আসে যে কিভাবে ব্যবহার করা হয়। তারপরে এখানে তপশিলি জাতির নেতা বাবু জগ জীবন রয় হলেন তপশিলি জাতির নেতা। এখানেও কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন। তিনি দীর্ঘকাল কংগ্রেসের নেতৃত্বে বা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ঠিক আছে, তারপর জাতিগত বিচারে প্রার্থী মনোনয়ন। এখানে তোমরা একটু দেখে নাও। তারপরে ফরওয়ার্ড ব্লকে অনেকের থেবর পার্টি বলে থাকেন, এটাও তোমরা দেখে নাও। তারপরে শেষের দিকে মূল্যায়ন। পরিশেষে বলা যায় ভারতবর্ষের রাজনীতিতে জাতপাতের ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত হলেও অনবর মতো অনুসারে তার বর্তমানে পরিবর্তনশীল। তবে একথা অস্বীকার করলে চলবে না যে ভারতবর্ষে কোনো না কোনোভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা প্রভাবশালী জাতির হাতে কেন্দ্রীভূত থাকে। এদিক থেকে আর দেশাইয়ের মন্তব্য যথার্থ মনে হয়। অনলি সোশ্যালিজম ক্যান এন্ড দ্য প্রেজেন্ট ক্রাইসিস অব দ্য ইন্ডিয়ান সোসাইটি। লাইন তুলে প্রশ্ন দিতে পারে যে জাতি ব্যবস্থা সেই সমস্ত নির্ধারকের মধ্যে একটি যার অবসান একান্ত কাম্য। তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস।